নেওয়া যাবে না। এটা এমবিবিএস এর সিলেবাসে এই 4টা ক্লাস আগের কারিকুলামে এইখানে যে টপিকস গুলো দেখা যাচ্ছে, ফেব্রাইল সিজার্স, এপিলেপসি, মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস, এটা আলাদা 2টা ক্লাস ছিল। পরবর্তীতে এটাকে একত্র করে দেওয়া হয়েছে। এই একত্র করে দেওয়ার পর যেহেতু এমবিবিএস এটা একত্রে আছে, সেই জন্য এটাকে অনেক সংক্ষেপে করতে হয় আর কি। তবে পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। প্রথমেই বলে নি, যেটা হলো যে তোমাদের পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন থাকে যে enumerate 3 common causes of convulsion in children, বা 4 common causes of convulsion in children, অথবা মাঝে মাঝে ওই যে তোমাদের যে ভাইভা পরীক্ষা হয় সেখানে কিছু সিনারিও দেওয়া থাকে, যে একটা বাচ্চা কনভালশন নিয়ে আসলো, কি কি কজ হইতে পারে, 3টা কজ বলো বা 4টা কজ বলো। এইখানে এই যে টাইটেল যেটা, অর্থাৎ ফেব্রাইল সিজার্স, এপিলেপসি, মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস, এইটাই হচ্ছে উত্তর। অর্থাৎ বাচ্চাদের কমন কজ অফ কনভালশন যদি আমরা ধরে নিই, নিওনেট না, কিন্তু নিওনেটটা আলাদা, নিওনেট না, বাচ্চাদের কমন কজ অফ কনভালশনের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ফেব্রাইল সিজার্স, তারপরে এপিলেপসি, তারপর মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস। তো এই এতগুলা টপিকস হয়তো আমরা পুরোপুরি কভার করতে পারবো না, যতটুকু পারা যায় করব। এর মধ্যে ফেব্রাইল সিজার্সটা একটু বিস্তারিত জানতে হবে, আর মেনিনজাইটিসটা একটু বিস্তারিত জানতে হবে। ওই দুটো একটু কম কম জানলেও এমবিবিএস লেভেলে চলবে। আর আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট কয়েকজন আসো দেখলাম, তো তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য যেটা এমবিবিএস এর জন্য আছে সেটা তো তোমাদের অবশ্যই জানা লাগবে। আর বাইরে যেটুকু দুই একটা হয়তো আমি বলার চেষ্টা করবো যে এখানে এটা করতে হবে। আমরা শুরু করি। প্রথমেই কি ছিল? ফেব্রাইল সিজার্স। এই যে সিজার্স আর কনভালশন আমরা যদি একই টার্ম হিসেবে ইউজ করি, তো প্রথম কথা হলো সিজার্স কাকে বলে। সিজার ইজ এ transient occurrence of signs and symptoms resulting from abnormal, excessive or synchronous neuronal activity in the brain. অর্থাৎ ব্রেইনে এক্সেসিভ অথবা সিনক্রোনাস, অ্যাবনর্মাল এক্সেসিভ অথবা সিনক্রোনাস নিউরনাল অ্যাক্টিভিটির কারণে যেসব সাইন সিমটমস হয় সেগুলোর নামই হচ্ছে সিজার। এটা ট্রানজিয়েন্ট আকারে হয়, কিছুক্ষণ পরে আবার চলে যায় এরকম। তারপরে আসো এপিলেপসি, এখানে টার্ম ছিল, এখানে এপিলেপসি। এপিলেপসি হচ্ছে সিজারের, এই যে সিজার এখানে তোমরা দেখবা সিজার ডিসঅর্ডার নামে একটা টার্ম আছে। তো সিজার ডিসঅর্ডারের একটা, এপিলেপসি ইজ এ ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন and characterized by an enduring predisposition to generate seizures and by the neurobiologic, cognitive, psychologic and social consequence of this condition. তাহলে কি বোঝা গেল? যে এটা হচ্ছে একটা ব্রেইনের ডিসঅর্ডার, যেটাতে এই যে সিজার তৈরি হয়, এবং সিজারের কারণ সাথে সাথে এটা নিউরোবায়োলজি, কগনিটিভ, সাইকোলজিক এন্ড সোশ্যাল কনসিকুয়েন্সও সাথে থাকে। The clinical diagnosis of epilepsy usually requires the occurrence of at least one unprovoked epileptic seizure. এটা পোস্ট গ্রাজুয়েটরা একটু ভালো করে খেয়াল করবা। তাইলে এখানে অনেকেই বলার সময় মানে এপিলেপসি ডেফিনেশন বলার সময় 2টা ফেব্রাইল সিজারের কথা বলে। তো আসলে ডায়াগনোসিস, এপিডেমিওলজিক্যাল ডায়াগনোসিসে 2টা লাগতে পারে, কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিসে 2টা দরকার নাই। ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ epilepsy usually requires the occurrence of at least one unprovoked epileptic seizure with either a second, মানে সেকেন্ডটা থাকতে পারে, অথবা enough EEG and clinical information to convincingly demonstrate an enduring predisposition to develop recurrences. অর্থাৎ আমরা যদি EEG এভিডেন্স পেয়ে যাই, অথবা অন্য কোনো কারণে, ধরো একটা সেরিব্রাল পলসির পেশেন্ট, তার তো এপিলেপসি হইতেই পারে, আমরা একবার পাইলাম পেয়ে এরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো, যে এটা যেহেতু এটা ক্লিনিক্যালি দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা সেরিব্রাল পলসির পেশেন্ট, এবং এই পেশেন্টের আবারও সিজার ডেভেলপ করতে পারে, সেই ক্ষেত্রে এটা ডায়াগনোসিস এপিলেপসি করা যাবে। অর্থাৎ একবার হইলেই হবে, দুইবার না, দুইবার হইলে ভালো। ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ এপিলেপসি ইউজুয়ালি রিকোয়ার্স দ্য occurrence of at least one কেউ কিছু বলার চেষ্টা করছিল? একবার হলে শুধু ওইটাকে সিজার বলে না স্যার? না, একবার হলে সিজার বলে না, ওটার সাথে কিছু লেজ লাগানো আছে, সেটা দেখতেছো না?
at least one unprovoked epileptic seizure with either a second such seizure or enough EEG and clinical information to convincingly demonstrate an enduring predisposition to develop recurrences. রিকারেন্স হইতে পারে এইরকম কোন ইজি ইনফরমেশন পাইলেও হবে, সাথে একবার হইলেই হবে। এরপরে আমি তোমাদের দুইবার এটাতে আসতেছি। ফর এপিডেমিওলজিক এন্ড কমনলি ফর ক্লিনিক্যাল পারপাসেস epilepsy is considered to be present when 2 or more unprovoked seizures occur in a time frame of longer than 24 hours. এইটা আমাদের এখানে সবাই কমনলি অ্যাকসেপ্ট করে। এই জন্য আমি বলছি যদি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যদি বলে একবারে হবে না তাহলে কিন্তু হবে না। আন্ডার গ্রাজুয়েটের জন্য ঠিক আছে, তোমরা যদি বলে দাও যে স্যার দুইবার বা তার বেশি যদি আনপ্রভোকড সিজার হয় 24 ঘন্টার ব্যবধানে, তাহলে সেটাকে আমরা এপিলেপসি বলবো, এটা মেনে নেওয়া হবে। কিন্তু আন্ডার গ্রাজুয়েটরা এটা বললে মানা হবে, কিন্তু পোস্ট গ্রাজুয়েটরা যদি এটা বলে হবে না, আগেরটা বলতে হবে। Approximately 4 to 10% of children experience at least one seizure in the first 16 year of life. তাহলে প্রথম 16 বছরের মধ্যে 4 থেকে 10% বাচ্চার কম করে একবার সিজার হয়। এইখানে সিজারের আরো অনেক ইয়ে আছে। লাইফ টাইম কিউমুলেটিভ লাইফ টাইম ইনসিডেন্স হচ্ছে 3%। এগুলোর মধ্যে মোর দেন হাফ অফ দি কেসেস স্টার্ট ইন চাইল্ডহুড। এইগুলা অবশ্য পরীক্ষার সময় খুব বেশি ধরা হয় না, এই জন্য আমি এটাতে যাচ্ছি না। এখন হলো সিজার ডিসঅর্ডার, এই টার্মটা আমাদের ওয়ার্ডে দেখবা খুব কমনলি ইউজ করা হয়। এককালে বলা হয়তো যে আমরা এপিলেপসি যদি বলি যে রোগীর এপিলেপসি ডেভেলপ করছে, তাইলে এক ধরনের সামাজিক স্টিগমেটা ডেভেলপ করতে পারে, এই জন্য এই এপিলেপসি না বলে সিজার ডিসঅর্ডার বলা হয়তো। কিন্তু এইটা আসলে একটা ভুল ডেফিনিশন। মানে অনেকেই যে ডায়াগনোসিসে এই এপিলেপসি না লেখে সিজার ডিসঅর্ডার লিখে বসে থাকে, এটা ঠিক না। সিজার ডিসঅর্ডার মানে হচ্ছে যে কোনো ধরনের কনভালসিভ ডিসঅর্ডার, জেনারেল টার্ম that is usually used to include any one of the several disorders, যে কোনো একটা হইলে হবে, ইনক্লুডিং এপিলেপসি হইলেও সিজার ডিসঅর্ডার, ফেব্রাইল সিজার হইলেও সিজার ডিসঅর্ডার, অথবা এই যে সিঙ্গেল সিজার্স এন্ড সিম্পটোমেটিক সিজার সেকেন্ডারি টু মেটাবলিক ইনফেকশনস, অর্থাৎ মেনিনজাইটিস ও ফেব্রাইল সিজার, যদি জ্বর থাকে সিজার আর কি। আদার ইটিওলজি যেমন হাইপোগ্লাইসেমিয়া হইয়া সিজার হইলো সেটাও সিজার, মেনিনজাইটিস হইয়া সিজার হইলো এটাও সিজার। সুতরাং সিজার ডিসঅর্ডার বলতে এই সবগুলোকে বোঝায়। কোন সেই জন্য এই ট্রিটমেন্ট শিটে ডায়াগনোসিসে সিজার ডিসঅর্ডার লেখা যাবে। তাহলে সিজার ডিসঅর্ডার হলো যে কোনো কারণে যদি সিজার হয় সেই কারণটা, সেই রোগের নাম হলো সিজার ডিসঅর্ডার। এটার মধ্যে 101টা ডিজিজ থাকতে পারে। এপিলেপটিক সিনড্রোম, বাচ্চাদের এপিলেপসি সাধারণত অনেকগুলা ফিচার নিয়ে হয় একসাথে, এই জন্য এগুলাকে এপিলেপটিক সিনড্রোম বলা হয়। এপিলেপটিক সিনড্রোম ইজ এ ডিসঅর্ডার that manifests one or more seizure types. এক ধরনের সিজার টাইপ থাকতে পারে, একাধিক সিজার টাইপ থাকতে পারে, and has an specific age of onset. স্পেসিফিক এজ অফ অনসেট, এটা একটু পরেই দেখবা, উদাহরণ যখন দেখানো হবে যে এক একটার এজ অফ অনসেট এক একটা স্পেসিফিক টাইমে আছে এবং স্পেসিফিক প্রগনোসিস, এবং এক একটা প্রগনোসিস একরকম। আমরা এগুলো বিস্তারিত পড়াবো না, শুধু নামগুলো বলবো যেহেতু এটা এমবিবিএস এর ক্লাস। তাহলে এপিলেপটিক সিনড্রোম ইজ এ ডিসঅর্ডার that manifests one or more seizure types and has a specific age of onset and a specific prognosis. এরপরে যে শব্দটা আসছে সেটা হলো এপিলেপটিক এনকেফালোপ্যাথি। আমি কিন্তু পরীক্ষার সময় এটা প্রায় ধরি, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েটদের, যে কয়েকটা এপিলেপটিক এনকেফালোপ্যাথি সিনড্রোমের নাম বলো। তাহলে an epileptic encephalopathy is an epilepsy syndrome in which there is a severe EEG abnormality, অর্থাৎ EEG তে সিভিয়ার abnormality থাকতে পারে, which is thought to result in cognitive and other impairment of the patient. ডেফিনিশন অবশ্য ধরি যেটা হলো উদাহরণ বলার জন্য। এই যে এখানে আছে এপিলেপটিক এনকেফালোপ্যাথিস, কি আছে আর্লি মায়োক্লোনিক এনকেফালোপ্যাথি আর ওটাহারা সিনড্রোম, এটা নিউবর্ন ইনফ্যান্টে শুরু হয়। ওয়েস্ট সিনড্রোম ইনফ্যান্টে হয়। ড্রাবেট সিনড্রোম ইনফ্যান্টে হয়। লেনক্স গেস্টোট সিনড্রোম এটা 3 থেকে 10 বছরের বাচ্চাদের হয়। লেন্ডো ক্লেফনার সিনড্রোম 3 থেকে 6 বছরের বাচ্চা হয়। আরো আছে, আমি এখানে কমন গুলো লিখছি, পরীক্ষার সময় এই কয়টা নাম বলতে পারলেই হবে। এপিলেপটিক এনকেফালোপ্যাথিস এর মধ্যে আমরা
একটা সম্পর্কে একটু বিস্তারিত আলাপ করব, সেটার নাম হচ্ছে ওয়েস্ট সিনড্রোম। আর যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছো তারা ড্রাবেট সিনড্রোমটা একটু পড়বা, এটা এমবিবিএস এর জন্য আমি এখানে রাখি নাই। এখন আমরা এরপরে যাই, ক্লাসিফিকেশন অফ এপিলেপসি। অনেক ধরনের ক্লাসিফিকেশন বইতে আছে, এইগুলো আবার দিন দিন ওই যে বই চেঞ্জ হয়, সাথে সাথে ক্লাসিফিকেশনও চেঞ্জ হয়। তো সোজা ক্লাসিফিকেশনে দুই ধরনের ইয়ে আছে, এপিলেপসি আছে, একটা হলো জেনারেলাইজড আর একটা হলো পার্শিয়াল। জেনারেলাইজড যেটা হোল ব্রেইনকে এফেক্ট করে এবং এটার কনসাসনেস লস হয়ে যায়, আর পার্শিয়াল যেটা ব্রেইনের পার্টকে এফেক্ট করে, এখানে কনসাসনেস লস্ট হইতে পারে, আবার প্রিজার্ভও থাকতে পারে। আর যেটা একটা এপিলেপসি আছে যেটা হলো সেকেন্ডারি জেনারেলাইজেশন মে অকার ফ্রম অ্যান ইনিশিয়াল পার্শিয়াল সিজার, অর্থাৎ 2 নম্বরে যেটা পড়লাম আমরা যে পার্শিয়াল সিজার, এই পার্শিয়াল সিজার থেকে পরবর্তীতে এটা জেনারেলাইজ সিজারে পরিণত হইতে পারে, এই জন্য এটা আরেকটা ক্লাসিফিকেশন। এর মধ্যে আরো কিছু শব্দ আছে, অ্যাবসেন্ট সিজার, এগুলো কিন্তু এখানের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এই বড় ক্লাসিফিকেশন আমি এখন আর যাচ্ছি না, এতটুকু পর্যন্ত থাকুক ক্লাসিফিকেশন অফ এপিলেপসি। বলছিলাম আমরা ওয়েস্ট সিনড্রোম সম্পর্কে একটু করে জানবো। এই ওয়েস্ট সিনড্রোম হলো সাধারণত 2 থেকে 12 মাস বয়সের মধ্যে শুরু হয়। এইখানের মধ্যে 3টা কম্পোনেন্ট আছে, ট্রায়াড, ইনফ্যান্টাইল এপিলেপটিক স্পাজম, অর্থাৎ ইনফ্যান্টাইল স্পাজম থাকতে হবে, ডেভেলপমেন্টাল রিগ্রেশন থাকতে হবে, আর ইইজিতে একটা পিকচার থাকতে হবে যেটার নাম হচ্ছে হিপস এরিথমিয়া। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে এসিটিএইচ, স্টেরয়েডস, প্রেডনিসোলন দেওয়া হয় অথবা ভিগাব্যাট্রিন দেওয়া হয়। এটা কমন, কিন্তু কমন এপিলেপসি ট্রিটমেন্ট অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যেগুলো আছে, কার্বামাজিপিন, অক্সকার্বাজিপিন বা সোডিয়াম ভ্যালপ্রয়েড, আরো যেগুলো আছে এগুলো দিয়ে এটা ট্রিটমেন্ট হয় না। এটা এই 3 লাইনে তিনটা ইয়ে দিয়ে একটা স্লাইড দিয়ে শেষ করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা এমবিবিএস এর জন্য। এমবিবিএস এর জন্য এর বেশি দরকার নাই, কিন্তু ধরলে এতটুকু মুখ খুলতে হবে। তাইলে কোন সময় হয়? ইনফ্যান্টাইল, আগেই বলে আসছিলাম, ইনফ্যান্টদের হয় 2 থেকে 12 মাস বয়সের মধ্যে হয়। ইনফ্যান্টাইল এপিলেপটিক স্পাজম থাকবে, ডেভেলপমেন্টাল রিগ্রেশন থাকবে, আর টিপিক্যাল ইইজি পিকচার থাকবে যেটা হচ্ছে হিপস এরিথমিয়া। আর ট্রিটমেন্ট হচ্ছে এসিটিএইচ, স্টেরয়েডস এন্ড ভিগাব্যাট্রিন। এইখানে এই পোস্ট গ্রাজুয়েটদের জন্য এটা এসিটিএইচ এর ডোজ পর্যন্ত পড়তে হবে, এসিটিএইচ কিভাবে দিতে হয় এবং কোন ডোজে দিতে হয়। গতবারের ডিসিএইচ পরীক্ষা আমি এটা ধরছি এবং 2-1 জন পারছে, বাকিরা অধিকাংশই পারে না। হ্যাঁ, যে এসিটিএইচ এর ডোজ কি। এটা হলো ইনফ্যান্টাইল স্পাজমের ফিচার, পিকচার। এখানে ইনফ্যান্টাইল স্পাজমকে সালাম সুইট নামে আরেকটা শব্দ ইউজ করা হয়, আগে করা হয়তো, এখনো অনেকে বলে, এই জন্য এই ছবিটা দেওয়া। হ্যাঁ, যে এই বাচ্চাটার যে পজিশন আছে এটাকে দেখে মনে হয় না সে সালাম দিচ্ছে। হ্যাঁ, এই কনভার্সনের সময় কি হয়, তাইলে এইরকমই হয়। হ্যাঁ, মূলত যেটা হয় এটা হলো নিচের ছবিতে বোধহয় আরো ভালো দেখা যায়, যদিও ওইখানে সালামের পজিশনটা নাই। হ্যাঁ, সেখানে হচ্ছে কি যে প্রথমে 4 হাত পায়ের ফ্লেকশন হয়, তারপরে আবার এক্সটেনশন হয়। হ্যাঁ, এইখানে দেখো, এইখানে কি আছে? হ্যাঁ, ফ্লেকশন, এইখানে এক্সটেনশন। একই রকম এইখানে কিন্তু ফ্লেকশন আছে। হ্যাঁ, এই যে এখানে ফ্লেকশন আছে। যাই হোক, এই বর্ণনা এমবিবিএস দের জন্য লাগবে না, আমি ওই 3টা যে কম্পোনেন্ট বলছি সেগুলা এবং ট্রিটমেন্টকে এটা বলতে পারলেই হবে। হিপস এরিথমিয়া, এই যে হিবিজিবি ইজি, এটার নাম হচ্ছে হিপস এরিথমিয়া। এটা হচ্ছে কমন মানে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ইনফ্যান্টাইল স্পাজম বা ওয়েস্ট সিনড্রোম। আমরা এপিলেপসি এর বেশি পড়লাম না, এখন আসলে ফেব্রাইল সিজার্স পরীক্ষার সময় কমনলি প্রশ্ন থাকে, এইবারও পরীক্ষায় ছিল এবং অনেকে ডায়াগনোসিসই বলতে পারে না। তো ডায়াগনোসিস বলতে না পারলে কিন্তু মার্ক দেওয়া খুব বেশ কঠিন হয়ে যায়। এটা হচ্ছে কমনেস্ট সিজার ইন চিলড্রেন। ফেব্রাইল সিজার্স আর সিজার্স that occur between the age of 6 and 60 months, অর্থাৎ 6 মাস থেকে 60 মাস, 5 বছর, with a temperature of 38 degree Celsius, ফারেনহাইটে বললে 100.4 degree Fahrenheit or higher, that are not the result of central nervous system infection or any metabolic imbalance. অর্থাৎ এটা সেন্ট্রাল নার্ভাস মেনিনজাইটিস কিন্তু এখানে ভিতরে আসবে না, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া আসবে না,
and that occur in the absence of a history of prior febrile seizure. এপিলেপসি হইলে এরকম হইলো, জ্বর জ্বর সহ একবার হইলো, আগের বার জ্বর ছাড়া হয়েছিল, সেটা কিন্তু ফেব্রাইল সিজার না। This is the most common seizure disorder in childhood and generally have a very good prognosis. আমি জানি না তোমাদের বড় ভাইরা কোথায় পাইছে বা বড় বোনরা কোথায় পাইছে, এইবারের খাতা কাটতে গিয়ে দেখা গেছে যে প্রায় সবাই এটার ওই কাউন্সেলিং করতে বলা হয়েছে বাচ্চার প্যারেন্টস কে, সেখানে লিখে দিচ্ছে 2% এর এপিলেপসি হয়। এটা আদৌ কোথাও আছে বলে আমার জানা নাই, সবাই লিখছে গণহারে যে 2% এর এপিলেপসি হয়। সিম্পল ফেব্রাইল সিজার, এটার আবার এই ফেব্রাইল সিজারের টাইপ আছে, টাইপগুলোর মধ্যে হলো সিম্পল ফেব্রাইল সিজার, কমপ্লেক্স ফেব্রাইল সিজার, ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস, এবং আরো একটা আছে ফেব্রাইল ইনফেকশন রিলেটেড এপিলেপসি। এই 4 নাম্বার যেটা, এইটা ইয়ারা এমবিবিএস রা না পারলেও চলবে, তবে পোস্ট গ্রাজুয়েটদের একটু জিজ্ঞেস করা যাইতে পারে। ফেব্রাইল ইনফেকশন রিলেটেড এপিলেপসি, ফায়ার্স, এই ফায়ার্স আগেই বলে ফেলতেছি এই জন্য যে এটা ওদের জন্য না, তোমাদের জন্য পোস্ট গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, এটা আলাদা ফেব্রাইল ডিসঅর্ডার, ঠিক আছে, কিন্তু এটা ওই 5 বছরের নিচের বাচ্চাদের হয় না, 5 বছরের উপরের বাচ্চাদের হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে অনেকটা এনকেফালাইটিস লাইক একটা ইয়ে হয়, জ্বর হইলে খিঁচুনি হয় এবং বাচ্চা কিছুটা অজ্ঞানের মতো হয়ে যায়, কিন্তু এইখানে কোনো আইডেন্টিফাইবল ইনফেকশন পাওয়া যায় না, কিন্তু এটা ইনফেকশন থেকে হয়। Children with fires were previously normal but subsequently developed difficult to treat epilepsy. Ultimately, এটা হচ্ছে এপিলেপসির একটা ফর্ম। প্রথম দিকে বোঝা যায় না, জটিল থাকে, কিন্তু পরবর্তীতে এটা আলটিমেটলি পরে গিয়ে এটা এপিলেপসি ডেভেলপ করে। এটা আগে বলে ফেললাম কারণ এটা পোস্ট গ্রাজুয়েটদের জন্য বড় বাকিদের লাগবে না। এখন আমরা এখানে চলে যাই সিম্পল ফেব্রাইল সিজার। ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হলো জেনারেলাইজ সিজার হয়, ইউজুয়ালি টনিক ক্লনিক সিজার, আর associated with fever ছাড়া হবে না। Last for maximum 15 minutes, not recurrent within 24 hours. 24 hours এর মধ্যে সাধারণত দ্বিতীয়বার হয় না। Most patients with simple febrile seizures have a very short postictal state. এক সময় বলা হইতো যে এদের কোনো postictal state নাই, কিন্তু এখন বইতে বলা হয়েছে যে এটা ছোট একটা postictal state থাকতে পারে। হ্যাঁ, এবং এটা বোঝা যাইতে পারে, নাও বোঝা যাইতে পারে। postictal phase-টা অনেক সময় হয়তো unnoticed চলে যেতে পারে। Usually return to their baseline normal behavior and consciousness within minutes of the seizure. তাহলে সিম্পল ফেব্রাইল যেটা না সেটাই কমপ্লেক্স, অর্থাৎ ওখানে জেনারেলাইজ ছিল, এটা যদি জেনারেলাইজ না হয় ফোকাল হয় তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স ফেব্রাইল সিজার। যদি ওখানে 15 মিনিটের বেশি হয় না, আমরা বলছিলাম এটা যদি 15 মিনিটের বেশি হয় তাহলে এটা হলো কমপ্লেক্স ফেব্রাইল সিজার। আর যদি 24 ঘন্টার মধ্যে একাধিকবার হয়ে যায় সেটাও হলো কমপ্লেক্স ফেব্রাইল সিজার। এপিলেপসি ডেফিনেশন, স্ট্যাটাস এপিলেপটিকাসের ডেফিনেশনই হচ্ছে যে কোনো কনভালশন যদি মোর দেন 30 মিনিটস থাকে, অর্থাৎ ফেব্রাইল সিজার যাদের এপিলেপসি নাই, হ্যাঁ, তাদের ফেব্রাইল সিজার যেসব পেশেন্টের আছে তাদের যদি কোনো কনভালশন শুরু হয়ে 30 মিনিটের বেশি থেকে যায় তখন সেটার নাম হলো ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস। এটা আগে বলে ফেলছি। এপিডেমিওলজি আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট না, 6 মাস থেকে 5 বছরের মধ্যে হয়, ইনসিডেন্স হচ্ছে 2 to 5%, পিক এজ হচ্ছে 18 মাস, ছেলে বাচ্চাদের বেশি হয়। এইখানে দেখো কিছু লেখা আছে, ফেব্রাইল সিজার্স রিকার ইন অ্যাপ্রক্সিমেটলি 30% অফ দোজ এক্সপেরিয়েন্সিং past এপিসোড, and 50% আফটার 2 or more episodes. এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই। 2 to 5% of the children who experience febrile seizure proceed to develop epilepsy in later life. এই লাইন এখানে আমি এপিডেমিওলজিতে পড়াইছি, এখানে 2% কোথাও নাই, কিন্তু কি লেখা আছে 2 to 7%। হ্যাঁ, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে এইবারে রিটেনের খাতায় আমার মনে হয় অ্যাবাউট 95% যারা উত্তর দিচ্ছে সবাই এইখানে 2% চিলড্রেন এক্সপেরিয়েন্স এই এপিলেপসি এটা লিখে দিচ্ছে। 2 to 7% এর জায়গায় যদি খালি 2% লিখে দাও তাহলে কি হবে? জেনেটিক্স, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, সাধারণত মা বা বাপের ছোটকালে কনভালশন হয়েছে এই হিস্ট্রি থাকতে পারে, অথবা তার যদি ভাই বোন থাকে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে এটা থাকে। এটা হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। সাধারণত এটা ভাইরাল ইনফেকশনের সাথে হয়, ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশন, রোজিওলা, হিউম্যান হার্পিস ভাইরাস 6, অটাইটিস মিডিয়া, ফেরিনজাইটিস, ইউটিআই, শিগেলা অথবা সিমিলার ইনফেকশন, এগুলোতে ফেব্রাইল সিজার হয়।
ইভালুয়েশন কি, ফেব্রাইল সিজারের ডিটেইল হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিতে বুঝতেই পারছো যে ফ্যামিলি হিস্ট্রি এবং তার আগের হিস্ট্রি নিতে হবে। মানে তার যদি আগে একবার এরকম জ্বর সহ কনভালশন হয়ে থাকে তাহলে ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম। হ্যাঁ, অথবা তার মা বা বাপের যদি হিস্ট্রি থাকে তা সেটাও কনফার্ম। দো থরো জেনারেল এন্ড নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং সার্চ ফর দা কজ অফ ফিভার, জ্বর কেন আসছে সেটা খুঁজতে হবে। এটা আলাদা। হ্যাঁ, এটা না খুঁজলে তো হবে না, কারণ মেইন ডিজিজের ট্রিটমেন্ট না করলে তো হবে না। সিএসএফ স্টাডি সাধারণত ফেব্রাইল সিজারের করা হয় না, তবে যাদের বয়স, আমরা ওখানে ডেফিনেশনেই বলে আসছি 6 মাস থেকে 5 বছর। তো এইখানের মধ্যে দেখো, যদি 6 মাসের নিচে কারো আমরা ফেব্রাইল সিজার বাকি সবকিছু মিলিয়ে কিন্তু বয়স মিলে নাই, সেই ক্ষেত্রে আমরা এটার এই সিএসএফ স্টাডি করব। আর যদি বাচ্চা, এই ফেব্রাইল সিজারের বাচ্চাগুলো খুব অসুস্থ থাকে না, হ্যাঁ, যদি বাচ্চাকে বেশি ইলেপিয়ার মনে হয় তাহলে আমরা এটা সিএসএফ স্টাডি করব। আর এনি এইজের বাচ্চা যদি মনে হয় যে এটা মেনিনজাইটিস হইতে পারে আর মেনিনজাইটিস আদার ফিচার আছে, তখন আমরা এটা করব, করে এক্সক্লুড করব যে না এটা মেনিনজাইটিস না, এটা ফেব্রাইল সিজার। আর যদি যাদের বয়স 6 থেকে 12 মাস, 6 মাসের নিচে হইলে আমরা অবশ্যই করব। যাদের 6 থেকে 12 মাস কিন্তু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি এবং স্ট্রেপ্টোককাস নিউমোনি ইমিউনাইজেশন দেয় নাই, অথবা যাদের ইমিউনাইজেশন স্ট্যাটাস জানা যায় নাই, তাদেরকে সিএসএফ স্টাডি করতে হবে। আর যাদের অ্যান্টিবায়োটিক আগে শুরু হয়ে গেছিল, হ্যাঁ, আগে থেকে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট শুরু, অনেক বাংলাদেশে তো সবাই আল্লাহ দিলে সবাই ডাক্তার, সুতরাং অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যায়, এবং সেই ক্ষেত্রেও কিন্তু লাম্বার পাংচার করতে হবে। এইটা আন্ডার গ্রাজুয়েটদের খুব একটা ধরা হয় না, শুধু সিজিএসএফ স্টাডি করা লাগবে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে এটা খুব ভালো একটা কোশ্চেন ধরা হয়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলা ওই যে আমরা বাদ দিছিলাম, যেগুলো ডেফিনেশনে বাদ দিছি সেগুলাই: সিএনএস ইনফেকশন, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, ইনভারনমেন্ট অফ মেটাবলিজম, ইন্ট্রাক্রেনিয়াল স্পেসোকোভাইলেশন। ডায়াগনোসিস সাধারণত হিস্ট্রি এবং এক্সক্লুশন দিয়ে করতে হয়, অর্থাৎ আমরা বাকি যেগুলো আদার সাসপেক্ট করবো সেগুলো এক্সক্লুশন করব, আর তাতেই আমাদের ডায়াগনোসিস ফেব্রাইল সিজার হয়ে যাবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এইবারের পরীক্ষায় দেখা গেছে অনেকেই মুখ খুলতে পারে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে আমার কি আছে, দুইটা জিনিস আছে, হ্যাঁ, কি আছে? ফিভার আছে, কি আছে? কনভালশন আছে। ফিভার আমি কি করব? অ্যাভয়েড এক্সেসিভ ক্লোথিং, এনকারেজ ফ্লুইডস, টেপিড স্পঞ্জ বাথ, অ্যান্টিপাইরেটিস, প্যারাসিটামল। প্যারাসিটামল দিতে হয় হলো 4 থেকে 6 ঘন্টা পর। একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, কারণ আমরা অনেক প্রেসক্রিপশন পাই যেগুলোতে প্যারাসিটামল 3 বার দেওয়া থাকে। প্যারাসিটামল এখানে কি লেখা আছে? 4 to 6 আওয়ারলি, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টা পর পর, কোনোভাবেই 8 ঘন্টা পর দেওয়ার সুযোগ নাই, তাইলে কিন্তু কনভালশন ডেভেলপের পসিবিলিটি থাকে। দিতে হবে 10 to 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, অর্থাৎ 4 থেকে 6 বার পর্যন্ত দেওয়া যাবে। একই কথা এই ডায়াজিপামের ক্ষেত্রে আমাদের অনেক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস বা অনেক পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, যারা ডিগ্রি পার করে চলে গেছে, তারা দেখা যায় কি দিয়ে রাখছে অর্ধেক করে দিনে 2 বার। ইভেন এরকম ঘটনা ঘটছে যে আমি আমার পেশেন্টকে ওজন হিসাব করে 2 করে দিনে 3 বার দিছি। হ্যাঁ, কোনো একজন ডিসিএইচ এখান থেকে, আমাদের এখান থেকেই পাস করা, অর্থাৎ আমাদের স্টুডেন্ট, সেইটারে বদলাই আধা ঘন্টা করে দিবে। হ্যাঁ, এটা সে কেন করলো আমি জানি না, কোনোদিন যদি দেখা হয় তাহলে হয়তো জিজ্ঞেস করবো। তাহলে এখানে ডায়াজিপাম কি আছে? ডায়াজিপাম 2 ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আই দেওয়া যায় 0.3 to 0.2 মিলিগ্রাম পার কেজি পার ডোজ আইভি স্লোলি, আর আরেকটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি পার রেক্টালি। আমাদের ওয়ার্ডে এটাই করা হয়, এবং আমরা পরীক্ষার সময় এটা ভালো করে জিজ্ঞেস করি যে কিভাবে দেয়, দেখছো কিনা ওয়ার্ডে। হ্যাঁ, যারা অনলাইনে ক্লাস করতেছে, পরবর্তীতে যখন তোমাদের ওয়ার্ড হবে, শিডিউল হবে, এক সময় নিশ্চয় হবে, পরীক্ষার আগে ওয়ার্ড না হয়ে ক্লাস পরীক্ষা হবে না। হ্যাঁ, তখন এই পার রেক্টাল ডায়াজিপাম কেমনে দিতে হয় সেটা দেখবা। তাইলে এখানে মোট আরেকটা হলো ট্রিটমেন্ট অফ কজ। এখন যদি আমার একটু আগে আমরা বলছিলাম যে শিগেলা দিয়া যদি হয়, তো শিগেলা ডিসেন্ট্রি যদি হয় তো ডিসেন্ট্রি ট্রিটমেন্ট দিতে হবে। ওটাইটিস মিডিয়া যদি হয়, ওটাইটিস মিডিয়া ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে ট্রিটমেন্টের মূল ইয়ে হলো 3টা, একটা হলো কন্ট্রোল অফ ফিভার, একটা হলো কন্ট্রোল অফ কনভালশন, আর একটা হলো ট্রিটমেন্ট অফ কজ। এটা হচ্ছে পার রেক্টাল ডায়াজিপাম দেওয়ার একটা প্রসেস। ছবিটা খুব পরিষ্কার না, সেই জন্যই বলছি ওয়ার্ডে দেখে নিও, তবে ছবিটা দেওয়ার উদ্দেশ্যে বুঝছো তো, কারণ এইটা তোমাদেরকে জানতে হবে।
এরপরে আমরা আরেকটাতে চলে যাই, মেনিনজাইটিস। মেনিনজাইটিস কাকে বলে? ইনফ্লামেশন অফ দ্য লেপ্টোমেনিনজিয়াস কভারিং দ্য ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। লেপ্টোমেনিনজিয়াস মানে হচ্ছে পায়ামেটার এবং অ্যারাকোনয়েড, আর এনকেফালাইটিস হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য ব্রেইন প্যারেনকাইমা। এই দুইটার মিক্সড হইতে পারে। হ্যাঁ, একটু পরের স্লাইডে আছে মেনিনগো এনকেফালাইটিস। Many patients have evidence of both meningeal and parenchymal involvements and it is called meningoencephalitis. সাধারণত ভাইরাল ইনফেকশন হইলে এই meningoencephalitis হয়। ক্লাসিফিকেশন অফ মেনিনজাইটিস, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। এখানে যেটা আছে সেটা হলো পায়োজেনিক বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এগুলো কমন। আর আরেকটা আছে প্যারাসাইটিক মেনিনজাইটিস। হ্যাঁ, ম্যালেরিয়া, এমিবা, হেলমেন্টস এগুলো দিয়েও মেনিনজাইটিস হইতে পারে। এখানে এই হেলমেট দিয়ে যেটা হয় এটা ডাইরেক্ট হয় না, ইনডাইরেক্টলি হয়, এবং এটার নাম হচ্ছে ইসোনোফিলিক মেনিনজাইটিস। এটা পোস্ট গ্রাজুয়েশনে অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, তবে এমবিবিএস স্টুডেন্টদের এর বেশি জানা লাগবে না। বলদূর এই যে ম্যালেরিয়া, এমিবা এবং হেলমেন্টস এগুলো দিয়ে হয় এটা জানলেই হবে। আমাদের মূল টার্গেট হলো পায়োজেনিক বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিস সম্পর্কে আমরা অল্প একটু বলবো, আর বাকিটা মনে হয় সময়ে কভার করা যাবে না। অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এটা হচ্ছে খুবই সিরিয়াস একটা ইনফেকশন, যেটাতে অনেক বাচ্চা মারা যায়। হ্যাঁ, this infection is associated with a high rate of acute complications and risk of long term, but যারা বেঁচে যায় তাদেরও acute complication হইতে পারে এবং long term morbidity হইতে পারে। The incidence of bacterial meningitis is sufficiently high in febrile infants that it should be included as a differential diagnosis of altered mental status or other neurological disruption. যখনই আমাদের কাছে কোনো বাচ্চা এইগুলা নিয়ে আসবে, altered mental status অথবা other neurological dysfunction নিয়ে আসবে, ফেব্রাইল বাচ্চা যদি হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডিডিটির মধ্যে মেনিনজাইটিস রাখবো। ইটিওলজি, এখানে বয়স অনুযায়ী ইটিওলজি ভাগ করে দেওয়া আছে এবং এটা মুখস্থ করতে হবে। তাহলে 0 to 2 months, 0 to 2 months হচ্ছে গ্রুপ বি এবং ডি স্ট্রেপ্টোককাস, ইস্কেরিসিয়া কোলাই, লিস্টেরিয়া মনোসাইটোজেস, ক্লেপসিয়েলা নিউমোনি এবং সালমোনেলা স্পেসিস, এইগুলা দিয়ে নিওনেট এবং ইয়াং ইনফ্যান্টসদের মেনিনজাইটিস হয়। 2 months to 5 years, Haemophilus influenzae type B, Streptococcus pneumoniae and Neisseria meningitis. আর বিয়ন্ড 5 years, 5 বছরের পরের বাচ্চা যারা, তাদের হচ্ছে Streptococcus pneumoniae and Neisseria meningitis। মনে রাখতে হবে, এটা এই চার্ট খুব ইম্পর্টেন্ট। লেস কমন প্যাথোজেনস, এগুলার বাইরেও হইতে পারে, যেমন সিউডোমোনাস এরুজিনোসা দিয়ে হইতে পারে, স্টেফাইলোকোকাস অরিয়াস দিয়ে হইতে পারে, কোয়াগুলাস নিগোসি স্টেফাইলোকোকাই দিয়ে হইতে পারে, হ্যাঁ, অ্যানারবস দিয়ে হইতে পারে, লিস্টেরিয়া মনোসাইটোজেস দিয়ে হইতে পারে। বিশেষ করে নিওনেটাল লিস্টেরিয়া মনোসাইটোজেস দিয়ে মেনিনজাইটিস হওয়ার প্রবণতা বেশি। প্যাথোজেনেসিস আমি পড়াচ্ছি না, হ্যাঁ, যেহেতু আমার টাইম শর্ট, এই জন্য প্যাথোজেনেসিসটা পড়তে হবে। আমি এখানে অবশ্য কিছু জিনিস তোমাদেরকে বলে দিব। এইখানে দেখো, এইগুলো অনেক সময় প্রশ্ন ধরা হয়। হ্যাঁ, ইনফ্লামেশন অফ দা, কেন তোমার মেনিনজিয়াল ইরিটেশন, এই যে নেক রিজিডিটি, কার্নিক সাইন এগুলো হয়। হ্যাঁ, এটা কি হচ্ছে? উত্তর হচ্ছে ইনফ্লামেশন অফ দা স্পাইনাল নার্ভস এন্ড রুটস প্রডিউসেস মেনিনজিয়াল সাইটস। তারপরে ক্রেনিয়াল নার্ভ নিউরোপ্যাথি হইতে পারে, ইনফ্লামেশন অফ দা ক্রেনিয়াল নার্ভ প্রডিউসেস, এখানে ছিল স্পাইনাল নার্ভস। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ যদি ইনভলভ হয় তাহলে কি হবে? ক্রেনিয়াল নার্ভ নিউরোপ্যাথি হবে, যেমন অপটিক, ওকুলোমোটর, ফেসিয়াল এবং অডিটরি নার্ভস এগুলা হইতে পারে। আবার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গিয়েও ওকুলোমোটর নার্ভোসি হইতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার 3টা কারণে বেড়ে যায়। এটা হচ্ছে ডিউ টু সেল ডেথ, এটাকে বলা হয় সাইটোটক্সিক সেরিব্রাল এডিমা। আরেকটা হচ্ছে ভাস্কুলার সাইটোকাইন ইনডিউসড ইনক্রিজড ক্যাপিলারি ভাস্কুলার পারমেবিলিটি, এটার নাম হচ্ছে বেসোজেনিক সেরিব্রাল এডিমা। এন্ড আরেকটা হচ্ছে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা হলো ইন্টারস্টিশিয়াল সেরিব্রাল এডিমা। এটা পরীক্ষার সময় ধরা হয়।
মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কেন বাড়ে? তাহলে তিনটা কারণে বাড়ে: সাইটোটক্সিক সেরিব্রাল এডিমা, মেসোজেনিক সেরিব্রাল এডিমা এবং ইন্টারস্টিশিয়াল সেরিব্রাল এডিমা। হাইড্রোকেফালাস কেন হইতে পারে? হাইড্রোকেফালাস কমপ্লিকেশনের মধ্যে পরে দেখবা এগুলো আসছে। হাইড্রোকেফালাস অকার ডিউ টু অ্যাডহেসিভ থিকেনিং অফ দা অ্যারাকোনয়েড ভিলাই। সিএসএফ এ প্রোটিন বেড়ে যায়। কেন বেড়ে যায়? ডিউ টু ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড লস অফ অ্যালবুমিন রিচ ফ্লুইড ফ্রম ক্যাপিলারিজ এন্ড ভেইনস। তারপরে গ্লুকোজ কমে যায়। হাইপোগ্লাইকোরেকিয়া ইজ ডিউ টু ডিক্রিজড গ্লুকোজ ট্রান্সপোর্ট বাই দা সেরিব্রাল টিস্যু। এগুলা কিন্তু পরীক্ষার সময় ধরা হয়। প্রোটিন বাড়ে কেন, গ্লুকোজ কমে কেন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে একদম অ্যাকিউটলি হঠাৎ করে হয়ে গেল, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আস্তে আস্তে হয়। তো মোর ড্রামাটিক এবং ফরচুনেটলি লেস কমন যেটা, সেটা হচ্ছে সাডেন অনসেট উইথ র্যাপিডলি প্রগ্রেসিভ manifestation of shock, purpura, DIC and reduced levels of consciousness frequently resulting in death within 24 hours. এটা হচ্ছে কম, কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এরকম পাওয়া যেতে পারে। আর মোর অফেন কমনলি যেটা আমরা পাই, meningitis is preceded by several days of fever accompanied by upper respiratory tract or gastrointestinal symptoms followed by non-specific signs of CNS infection such as lethargy and irritability. এগুলা দিয়ে শুরু হয়। তারপরে নন স্পেসিফিক কিছু ফাইন্ডিং পাওয়া যায়: ফিভার, অ্যানোরেক্সিয়া, পুয়ার ফিডিং, তারপরে সিমটম অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন। তারপরে যদি মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস হয় সেই ক্ষেত্রে কিছু কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন পাওয়া যেতে পারে: পিটিচি, পারপুরা অর ইরাইথেমেটাস নেকুলার রেশ। আর মেনিনজিয়াল ইরিটেশনের সাইন পাওয়া যায়, যেমন নেক রিজিডিটি, ব্যাক পেইন, কার্নিক সাইন, গোর্জিনস্কি সাইন, এগুলো। In some children, particularly those younger than 12 to 18 months, carnic and Brudzinski signs are not consistently present. ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের ফন্টানেল ওপেন থাকে তাদের এগুলা সাধারণত পাওয়া যায় না। Increased intracranial pressures কেমনে বোঝা যায়? Increased intracranial pressure suggested by headache, emesis, bulging of the fontanel or diastasis. Diastasis মানে হচ্ছে এই যে সুচারগুলো আছে, সুচারগুলো একটা একটা থেকে সরে চলে যায়। Diastasis of the sutures, oculomotor or abducens nerve paralysis, যেটা ওখানে আমি প্যাথোফিজিওলজিতে বলছিলাম। Hypertension with bradycardia, apnea or hyperventilation, decorticate or decerebrate posturing, stupor, coma or sign of herniation. এই herniation হচ্ছে foramen of magnum দিয়ে যদি ব্রেন ম্যাটার বেরিয়ে আসে সেটা এই herniation। তাহলে ইনক্রিজ মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে যেসব ফিচার হয় সেগুলো মেনিনজাইটিসে পেশেন্টের থাকতে পারে। হ্যাঁ, পেপিলোইডিমা ডেভেলপ করতে পারে, কিন্তু এটা আনকমপ্লিকেটেড মেনিনজাইটিসের ক্ষেত্রে সাধারণত কমন না। ফোকাল নিউরোলজিক্যাল সাইন্স পাওয়া যেতে পারে ডিউ টু ভাস্কুলার অক্লুশন। এটা ওভারঅল 10 to 20% অফ চিলড্রেন উইথ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হ্যাভ ফোকাল নিউরোলজিক্যাল সাইন। সাধারণত ফোকাল নিউরোলজিক্যাল সাইন কম হয়। ক্রেনিয়াল নিউরোপ্যাথিস এগুলো আগেই বলা হয়েছে। ওকুলার, oculomotor, abducens, facial and auditory nerve may also be maybe due to focal inflammation. Seizures, convulsion যেটা focal or generalized occur in 20 to 30% of the patient with meningitis. অর্থাৎ সব পেশেন্টের মেনিনজাইটিসের সব পেশেন্টের কিন্তু কনভালশন হয় না, মাত্র 20 to 30% এর কনভালশন হয়। অল্টারেশন অফ দ্য মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ ইরিটেবিলিটি থেকে শুরু করে কমা পর্যন্ত যে কোনোটাই এই পেশেন্টের থাকতে পারে। এডিশনাল ম্যানিফেস্টেশনের মধ্যে একটা আছে ফটোফোবিয়া, একটা হলো টেকিসেরিব্রালি। ফটোফোবিয়া তো বুঝতেই পারতেছো, আর টেকিসেরিব্রালি হচ্ছে যে এটা যদি এই যে কোনো যদি স্ট্রোকিং দ্য স্কিন উইথ এ ব্লান্ট অবজেক্ট, হ্যাঁ, যদি করা হয়, অবজার্ভিং এ রেজড রেড স্টিক উইদিন 30 to 61 seconds, অর্থাৎ কোনো কিছু দিয়ে এরকম টেনে দিলে এই জায়গাটা লাল হয়ে যাবে, সেটার নাম হচ্ছে টেকিসেরিব্রালি এবং এইটা মেনিনজাইটিসের একটা ফিচার। বালজিং অফ দ্য অ্যান্টেরিয়র ফ্রন্টাল লেন্স, যাদের খোলা অ্যান্টেরিয়র ফ্রন্টাল খোলা থাকে তাদের ইমিউনাইটস এর ইনফ্লুয়েন্স। আর যদি মেনিঙ্গোকোকাল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে এডিশনাল কিছু ফিচার পাওয়া যাইতে পারে।
typical skin rash in different parts of the body and sometimes features of shock. এখন আসো complications of meningitis. Complications কিছু acute complications হইতে পারে, কিছু long term complications হইতে পারে। acute complication এর মধ্যে hydrocephalus আছে, subdural effusion আছে, ventriculitis, cerebral abscess, cerebral infarction and cranial nerve palsy আরো আছে, এখানে কম দেওয়া হয়েছে। এইগুলো বললেই হবে। লং টার্ম কমপ্লিকেশন কি হইতে পারে? সেরিব্রাল পলসি হইতে পারে, ডেফনেস হইতে পারে, মেন্টাল রিটার্ডেশন হইতে পারে, এপিলেপসি হইতে পারে, ভিজুয়াল ইম্পারমেন্ট হইতে পারে, লার্নিং এন্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি হইতে পারে। এই কমপ্লিকেশনস অফ এপিলেপসি মেনিনজাইটিস পরীক্ষার সময় ধরা হয়। ইনভেস্টিগেশনস, আমরা যে কোনো জ্বরের রোগী আসলে কি করি? সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট করি এবং এই কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে কি পাওয়া যাবে? পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস পাওয়া যাবে। ব্লাড কালচার করা উচিত সাসপেক্টেড মেনিনজাইটিসে। এই ক্ষেত্রে এই 80 to 90% ক্ষেত্রে অর্গানিজম পাওয়া যায়। আমরা মূলত সিএসএফ স্টাডি দিয়ে ডায়াগনোসিস করি। এইখানে কি পাওয়া যাবে? অ্যাপিয়ারেন্স, যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তাহলে হেজি, ক্লাউডি অথবা পুরুলেন্ট হবে। প্রেসার ইউজুয়ালি এলিভেটেড হবে। Cytologically leukocyte count is usually elevated to more than 1000 per cubic millimeter এবং এর মধ্যে 75 to 90% আর নিউট্রোফিল। তাইলে সেল কাউন্ট অনেক বেড়ে যাবে এবং সেগুলোর কোনটা বাড়বে? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হইলে নিউট্রোফিল বাড়বে। বায়োকেমিক্যাল মূল্য হচ্ছে গ্লুকোজ সাধারণত কমে যায়, সাধারণত ইউজুয়ালি লেস দেন 40 মিলিগ্রাম পার ডিএল। প্রোটিন বেড়ে যায় 100 to 500 মিলিগ্রাম পার ডিএল এবং ক্লোরাইড এটাও কমে যায়। মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করলে গ্রাম স্টেনিং এর ক্ষেত্রে 70 to 90% পেশেন্টে আনট্রিটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর ক্ষেত্রে ব্যাকটেরিয়ার পাওয়া যায়। আর আমাদের ডিডি এক্সক্লুড করার জন্য ব্লাড ফর এমপি করতে হবে, কারণ এই যে মেনিনজাইটিস এর ডিডির মধ্যে সবসময় সেরিব্রাল ম্যালেরিয়া থাকে। সেরোলজিক্যাল টেস্ট করা যায়, ল্যাটেক্স পার্টিকুলার এগ্লুশন টেস্ট অথবা কাউন্টার ইমিউনোসে এসে, এগুলা থিওরিটিক্যালি আছে, পরীক্ষার সময় আসলে লিখতে হবে। ক্রেনিয়াল আল্ট্রাসাউন্ড করা যাইতে পারে যদি ফন্টানেল ওপেন থাকে, আর ফন্টানেল যদি ক্লোজ থাকে সেক্ষেত্রে সিটি স্ক্যান অফ ব্রেইন করতে হবে। এখন আর ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট অংশ, কারণ একটা পেশেন্ট সাসপেক্ট করলেই আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দেই। এই ক্ষেত্রে ইনভেস্টিগেশনের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নাই। প্রথমেই কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পেশেন্টগুলো মারা যায়, মারা গেলে পরে ওয়ার্ডে ঝামেলা তৈরি হয়। হ্যাঁ, সেই জন্য ট্রিটমেন্টের শুরুতেই বলে দিতে হবে যে আপনার বাচ্চার ব্রেনে ইনফেকশন হয়েছে আমরা মনে করতেছি এবং এইটার এই অবস্থা হইতে পারে, অর্থাৎ যদি আসলে ব্রেনে ইনফেকশন হয় তাহলে বাচ্চা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আর সাথে সাথে সাপোর্টিভ যে কোনো আনকনসাস পেশেন্টের কি করতে হয়? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন মেনটেন করতে হয়। কনভালশন কন্ট্রোল করার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি পরীক্ষায় ধরি। কনভালশন কেমনে কন্ট্রোল করবা? কন্ট্রোল অফ কনভালশনস ডায়াজিপাম পার রেক্টাল অথবা আইভি দেওয়া হয়। লরাজিপাম আছে অল্টারনেটিভ হিসেবে দেওয়া যেতে পারে। সোজা উত্তর হচ্ছে ডায়াজিপাম দিব। আফটার ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ সিজার্স, অর্থাৎ আমার যদি আমি পার রেক্টাল অথবা আইভি ডায়াজিপাম দিয়ে কনভালশন কন্ট্রোল করে ফেললাম, তারপরের কাহিনী হচ্ছে পেশেন্ট শুড রিসিভ ফিনাইটোইন both in loading and maintenance dose to reduce the likelihood of recurrence. দয়া করে কেউ ফেনোবারবিটন বলবেন না। মেনিনজাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে ফেনোবারবিটন দেওয়ার কথা পেডিয়াট্রিক্স এর বইতে নাই। তাহলে কি করব? উত্তরটা হচ্ছে, প্রশ্নটা যেহেতু আমি ধরি এই জন্য উত্তর হচ্ছে ক্লিয়ার কাট, যে ডায়াজিপাম দিয়ে কন্ট্রোল করব, তারপর ফিনাইটোইন দিয়ে মেনটেন করব। অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস ডেক্সামেথাসোন দেওয়া হয়। এটা মূলত হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি থেকে যে সেন্সরি নিউরাল হিয়ারিং ডেফনেস হয় সেটা প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়। তারপরে স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক, এই ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবায়োটিক উল্টাপাল্টা বললে হবে না। অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত মেনিনজাইটিস এর পেশেন্টকে একসাথে 2টা এমপিরিক অ্যান্টিবায়োটিক দেই এবং একটা অবশ্যই ভ্যানকোমাইসিন আর সাথে হলো সেফটিএক্সন অথবা সেফোটেক্সিন। ডোজ দেওয়া আছে, বলতে পারলে ভালো, না পারলেও চলবে, কিন্তু নাম বলতে না পারলে হবে না। তাহলে কি দিব? ভ্যানকোমাইসিন প্লাস সেফটিএক্সন অথবা ভ্যানকোমাইসিন প্লাস সেফোটেক্সিন। ইফ লিস্টেরিয়া মনোসাইটোজেন, যেগুলো আমরা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে নিওনেট বা ইয়াং ইনফ্যান্টস এর ক্ষেত্রে কি হইতে পারে? লিস্টেরিয়া মনোসাইটোজেন দিয়ে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এমপিসিলিন দিব। ডিউরেশন হচ্ছে 10 to 14 days।
আর যদি ট্রিটমেন্ট কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, ওই যে ওখানে অনেকগুলো কমপ্লিকেশন দেখাই আসলাম, ওই কমপ্লিকেশন কোনোটা যদি ডেভেলপ করে তাহলে কমপ্লিকেশনের ট্রিটমেন্ট দিতে হবে। এই গেল গিয়া মেনিনজাইটিসের ট্রিটমেন্ট। তাহলে আমরা কি পাইলাম? মেনিনজাইটিসের ট্রিটমেন্ট একটা হলো কাউন্সেলিং, তারপর হলো কন্ট্রোল অফ কনভালশন, তারপর হলো অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস ডেক্সামেথাসোন, তারপর হলো অ্যান্টিবায়োটিক সেফটিএক্সন প্লাস ভ্যানকোমাইসিন, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। টিউবারকুলার মেনিনজাইটিস ও ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো অত কমন না, কিন্তু মোটামুটি পাওয়া যায়। ক্লিনিক্যাল ফিচার প্রায় একই রকম। শুধু অল্প একটু বলে আমি শেষ করতে চাই। Occurs as a result of hematogenous dissemination of TB bacilli from primary site of the lungs. Onset of the disease is gradual and symptoms progress over several weeks and presents in 3 stages. আমাদের কোন স্যার আছেন যারা এই 3টা স্টেজের নাম জিজ্ঞেস করেন, সেই জন্য এই 3টা স্টেজের নাম পড়তে হবে। স্টেজ 1 হচ্ছে স্টেজ অফ ইনভেশন অথবা প্রোড্রোমাল স্টেজ, স্টেজ 2 হচ্ছে স্টেজ অফ মেনিনজাইটিস, এন্ড স্টেজ 3 হচ্ছে স্টেজ অফ কমা অথবা টার্মিনাল স্টেজ। এই প্রত্যেক স্টেজের কিছু ফিচার দেওয়া আছে। স্টেজ 1 এ হচ্ছে নন স্পেসিফিক সিম্পটমস থাকে, লো গ্রেড ফিভার, হেডেক, ম্যালেজ, ইরিটেবিলিটি, বিহেভিয়ারাল চেঞ্জ এন্ড ড্রাউজিনেস, আর ফোকাল নিউরোলজিক্যাল সাইন সাধারণত থাকে না। স্টেজ 2 তে নিউরোলজিক্যাল ফিচারস গুলো চলে আসে, লেথার্জি, কনভালশন, ভমিটিং, আর মেনিনজিয়াল ইরিটেশনের সাইন পাওয়া যায়, হাইপারটোনিয়া হয়, ক্রেনিয়াল নার্ভ পলসি এন্ড আদার ফোকাল নিউরোলজিক্যাল সাইন চলে আসতে পারে। স্টেজ 3 যেটা খুবই খারাপ স্টেজ, এই স্টেজ থেকে সাধারণত রিটার্ন করে না, মার্কড বাই কমা, হেমিপ্লেজিয়া অর প্যারাপ্লেজিয়া, ডিস cerebrate posturing, decortication of হইতে পারে, deterioration of the vital signs and eventually death. ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস ওই সিএসএফ স্টাডি করতে হয়। সিএসএফ স্টাডি করলে আগের চেয়ে কিছু পার্থক্য পাওয়া যাবে, সেই পার্থক্যটা জানতে হবে। এখানে হচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্স অফ টিবি ইনফেকশন এলসওয়্যার ইন দা বডি থাকবে, হিস্ট্রি অফ কন্টাক্ট উইথ এন অ্যাডাল্ট ইনফেকশাস টিবি পেশেন্ট থাকতে পারে, তারপরে ইউজুয়ালি নট ভ্যাকসিনেটেড উইথ বিসিজি, আর ফিজিশিয়ান ডাউট। এই যদি থাকে তাহলে সিএসএফ স্টাডি এবং আদার ইনভেস্টিগেশন করব, করে আমরা ডায়াগনোসিস করব। সিএসএফ স্টাডি আগেরটার সাথে একটু বেশ কম আছে, কালার এখানে হেজিও হইতে পারে আবার ক্লিয়ারও হইতে পারে, সেল কাউন্ট বাড়বে, কিন্তু ওইরকম ওখানে যেরকম 1000 ছিল ওইরকম 1000 না, এখানে ওটা 10 থেকে 500। গ্লুকোজ সাধারণত 40 এর নিচে নামে না, প্রোটিন বাড়ে, আগের তুলনায় অনেক বেশি বাড়ে, এখানে 5000 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত বুঝাইতে পারে। মন্ডক্স টেস্ট যদি করা হয় সেই ক্ষেত্রে 50% ক্ষেত্রে এটা পজিটিভ থাকতে পারে, বা 50% ক্ষেত্রে এটা কোনো নন রিঅ্যাক্টিভ থাকতে পারে। যদি আমরা ব্লাডের করি তাহলে কি হবে? হিমোগ্লোবিন রিডিউস পাওয়া যাবে, ইএসআর মেবি হাই পাওয়া যাবে, কিন্তু ওইখানে যে আমরা পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস পাইছিলাম সেটা এখানে পাবো না। চেস্ট এক্সরে করা হয় সাধারণত সোর্স খোঁজার জন্য, এবং এই ক্ষেত্রে 20 to 50% কেজে চেস্ট এক্সরেতেও নরমাল থাকতে পারে। এমআরআই অফ দ্য ব্রেইন, এটা যদি করা হয় তাহলে অ্যাবনরমাল মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট ইন দ্য বেজাল সিস্টেম পাওয়া যায়। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগস। প্রথমে আগের মতোই কাউন্সেলিং করে নিতে হবে, কারণ টিউবারকুলার মেনিনজাইটিসের ডেথ রেট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের চেয়েও বেশি। কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, আর হচ্ছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগস দেওয়া হয় 1 বছরের জন্য। প্রথমে 4টা ড্রাগ দিতে হয়, 4 ড্রাগস, রিফাম্পিসিন, ইথাম্বিউটল, পাইরাজিনামাইড আর আইসোনিয়াজিড। এই 4টা প্রথমে 2 মাস ইন্টেনসিভ থেরাপি দেওয়ার পরে শুধুমাত্র আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন দিয়ে আরো 10 মাস দেওয়া হয়। টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে সাথে প্রেডনিসোলন দিতে হয় 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর ইনিশিয়াল 4 উইকস এন্ড গ্রাজুয়াল টেপারিং ফর অ্যানাদার 6 উইকস। কেউ যদি এমনি পুরো বলতে না পারো তাহলে অন্তত বলতে হবে 4 to 6 উইকস প্রেডনিসোলন দিতে হবে, এটা বাড়তি। সেটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ডেক্সামেথাসোন ছিল, এবং সেটা মাত্র 24 ঘন্টা দেওয়া, 48 ঘন্টা দেওয়া। ভাইরাল মেনিঙ্গো এনকেফালাইটিস, এটা সম্পর্কে বলার কিছু নাই, সবকিছু ওই আগের মতোই হয়। মেনিনজাইটিসের কিছু ফিচার থাকে, এনকেফালাইটিসের কিছু ফিচার থাকে, তবে সব ম্যানিফেস্টেশন গুলা মানে মাইল্ড থাকে। কি ভাইরাস দিয়ে হয়?
এন্টারোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এপিস্টিন-বার ভাইরাস, নিপা ভাইরাস, জাপানিজ বি এনকেফালাইটিস ভাইরাস। যদিও এই দুইটা আমি নিচে লিখছি, নিপা ভাইরাস এবং জাপানিজ বি এনকেফালাইটিস ভাইরাস, কিন্তু বাংলাদেশের জন্য এই দুইটা হলো কমন। হ্যাঁ, নিপা ভাইরাসটা ওই যে আমাদের যে ফরিদপুর টরিদপুর ওই এলাকাগুলোতে হয়, আর জাপানিজ বি এনকেফালাইটিস সিলেটে হয়। আর আমি আর আগাবো না। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এটা অ্যাব্রাপ্টলি হয়, আলাদা করে পড়া খুব একটা লাগবে না, তোমরা যদি ওই দুইটা মেনিনজাইটিস বাকি পড়ো সেটাতেই হবে। ইনভেস্টিগেশনে সিএসএফ স্টাডি করলে কি হবে, মোডেস্ট লিম্ফোসাইটিক পিওসাইটোসিস পাওয়া যাইতে পারে, অল্প কিছু সেল কাউন্ট হবে, মাইল্ড রাইজ অফ প্রোটিন হইতে পারে, গ্লুকোজ ইউজুয়ালি নরমাল থাকে। আর এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য পিসিআর করা যাইতে পারে। ট্রিটমেন্ট এই ক্ষেত্রে মোটামুটি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। আর যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অথবা এই গ্রুপের ভাইরাস দিয়ে হয় সেই ক্ষেত্রে এসাইক্লোভির প্যারেন্টালি দেওয়া যেতে পারে। এখানে একটা পার্থক্য আছে যে সিএসএফ এর নরমাল প্রেসার কত, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হইলে কেমন বাড়ে, টিবিএম হইলে কেমন বাড়ে, ভাইরাল মেনিনজাইটিস হইলে কেমন বাড়ে, এই চার্ট মোটামুটি সব বইতেই আছে। এই আমার এখানে এটা নেলসন থেকে নেওয়া, তো তোমরা এটা ওই বই থেকে পড়ে দিবা। আলটিমেটলি আমি কিন্তু এখানে বলার সময় সবগুলোই বলে গেছি। আমার মনে হয় সময় মোটামুটি কাছে আসছে, তোমাদের যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে তাইলে জিজ্ঞেস করে ফেলো। স্যার টুরা একটা কোশ্চেন ছিল। বলো স্যার, আমরা স্যার পড়ছিলাম একটা জায়গায় যে এই ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত স্যার স্টেরয়েড ইউজ করলে নাকি স্যার নিউট্রোফিল গুলা লিমিটেশন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে মেনিনজাইটিস এর ক্ষেত্রে স্টেরয়েড কেন দিচ্ছি স্যার? এইটা শুধুমাত্র একটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে দেওয়া হয়। যদি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি দিয়ে হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্টেরয়েড ইন্ডিকেটেড, বাকিগুলোতে না। এটা দেওয়া হইলো সেন্সরির ওই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বির একটা কমপ্লিকেশন হচ্ছে যে এই মেনিনজাইটিস হইলে পরবর্তীতে সেন্সরি নিউরাল ডেফনেস ডেভেলপ করে। ওই সেন্সরি নিউরাল ডেফনেস ডেভেলপ না করে যেন এটার জন্য এটা দেওয়া হয়। এটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা তো বুঝতেই পারতেছো, মেকানিজম অফ অ্যাকশন আমি আর এখানে বিস্তারিত বলার দরকার নাই। এটার জন্য দেওয়া হয় শুধুমাত্র হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বিতে, সব মেনিনজাইটিসে না। আর ইয়েতে যেটা টিউবারকুলার মেনিনজাইটিস, এটা তো বুঝতেই পারতেছো যে দীর্ঘদিন ধরে ডিজিজ আছে, ভালো হইতেও তার ওষুধ খাওয়া লাগবে 1 বছর। এর মধ্যে যদি তার এই অ্যাডহেশন ডেভেলপ করে যায়, পরবর্তীতে কি হবে, হাইড্রোকেফালাস হবে। এই হাইড্রোকেফালাস বা এই ধরনের কমপ্লিকেশন গুলো যাতে না হয় সেটা। আর কিছু? আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার গত ক্লাসে তো আমাদের ওই যে ট্রান্সভার্স মাইলাইটিস পড়ানো হয়েছিল স্যার, এটা একটা কজের মধ্যে ছিল স্যার, ভাইরাল কজ ছিল, যেমন পোলিও, এপস্টেইন-বার ভাইরাস। এক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আমরা হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডের সাথে কি অ্যান্টিভাইরাল ড্রাগও দিতে পারি কি স্যার? না, কারণ এটা তো পোস্ট ইনফেকশন, ওইটা সরাসরি ভাইরাস দিয়ে হয় না, ভাইরাল ইনফেকশনের কারণে হয়, মানে ভাইরাল ইনফেকশনের এগেইনস্টে অটোইমিউন অ্যান্টিবডি ডেভেলপ করে সেটার জন্য হয়। হ্যাঁ, তো সেইখানে অ্যান্টিভাইরাল দিয়ে কোনো লাভ হবে না। থ্যাংক ইউ স্যার। আর কেউ? একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার মেনিনজাইটিসের ট্রিটমেন্টে যে অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিন আর সেফট্রাক্সন কি স্যার একসাথে দিতে হয় নাকি? হ্যাঁ, দুইটাই দেওয়া হয়, সব জায়গায় এটা দুইটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এম্পিরিক থেরাপি বুঝো, এম্পিরিক থেরাপি মানে হচ্ছে আমি এখনো কালচার সেন্সিটিভিটি করি নাই, কোন অ্যান্টিবায়োটিকে কাজ করবে সেটা জানি না, এই জন্য আমার যে অর্গানিজম গুলো আছে কমন অর্গানিজম সেইগুলোকে কাভারেজ দেওয়ার জন্য দেওয়া হয়।
ভ্যানকোমাইসিন এবং সবসময় সবাই সব জায়গায় দুইটা অ্যান্টিবায়োটিক দেয়। এক সময় এটা এমপিসিলিন প্লাস সেফটিএক্সন ছিল। এখন এটা বলা হয়েছে যে ভ্যানকোমাইসিনটা যেন অবশ্যই রাখা হয়, কারণ স্ট্রেপ্টোককাস নিউমোনি দিয়ে যেটা হয়, যে এটা হয়, এই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে ভ্যানকোমাইসিন। এই জন্য মেনিঙ্গোককাসের ড্রাগের মধ্যেও এটা আছে, মানে অর্থাৎ যে তোমাদের যে অর্গানিজম গুলো দেখানো হয়েছে তার মধ্যে এই ভ্যানকোমাইসিনের কভারেজ অনেক ভালো, এবং অনেক ক্ষেত্রেই সেফটিএক্সন বা এই ধরনের ড্রাগ গুলো রেসিস্টেন্ট থাকতে পারে। সেই জন্য দুইটা কম্বিনেশন দেওয়া হয়, এবং এক্ষেত্রে ভ্যানকোমাইসিন এবং সেফটিএক্সন কম্বিনেশন। আমরা এম্পেরিক্যালি এটা শুরু করব, পরবর্তীতে যদি ধরো আমরা কালচার সেন্সিটিভিটি, আমরা কিন্তু বলছি সিএসএফ কালচার করলে প্রায় 90% ক্ষেত্রেই পজিটিভ পাওয়া যায়, এবং সিএসএফ কালচার করে যদি আমরা পজিটিভ পাই তখন সেই অনুযায়ী আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে করতে পারবো। কিন্তু এম্পেরিক্যালি শুরু করার সময় আমরা দুইটা দিয়ে শুরু করব। থ্যাংক ইউ। আগামী বৃহস্পতিবারে কি তোমাদের ক্লাস হবে নাকি ঈদের বন্ধ? স্যার আসসালামু আলাইকুম স্যার। বুঝি নাই। স্যার আমি স্যার তুফাইল স্যার। হ্যাঁ স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার আমরা তো ওই এটুকু স্যার মেনিনজাইটিসের ক্ষেত্রে স্যার ফেনোবারবিটনটা স্যার দিয়ে আসছো, এটা তো বইতে কোথাও নাই, এই জন্য তো ধরলাম, এই জন্য তো বলে দিলাম যে খেয়াল করো। এটা বলার মূল উদ্দেশ্য ছিল যাতে খেয়াল করে তোমরা। অসুবিধাটা কি হয় স্যার? ফেনোবারবিটন মেনিনজাইটিসের কন্ট্রোল করে না, এনকেফালাইটিসেরটা করে, কম করে, মানে এই ক্ষেত্রে এফিকেসি কম ড্রাগের। আর 2 নাম্বার হলো যে এই পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হইতে পারে। ফেনোবারবিটন মূলত এনকেফালাইটিসের ড্রাগ, মেনিনজাইটিসের না। আর কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। আমি একটা কোশ্চেন করছিলাম এমবিবিএস স্টুডেন্টদের উদ্দেশ্যে, তোমাদের কি আগামী সোমবারে ক্লাস হবে নাকি ওই দিন বন্ধ? স্যার আগামী সোমবার স্যার বন্ধ স্যার। বন্ধ, তাহলে এরপরে সোমবারে নিশ্চয় হবে, তাই না? তাহলে এরপরে সোমবারের জন্য প্রস্তুতি নিবা, থাকবা। ঈদের পর দেখে আবার থাইকো না, এরকম করো না। এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও তোমাদের গতদিন যত প্রেজেন্ট ছিল আজকে কিন্তু তার চেয়ে কম ছিল। কেন কম ছিল জানি না, মনে হয় আমি ভালো ক্লাস নিতে পারি না, নাকি? না স্যার। গতদিন যা ছিল আজকে তার চেয়ে কম ছিল। আমি কিন্তু ক্লাসের শুরুতে এটা দেখে নিছি, দেখে নিয়ে তারপরে ইয়েতে গেছি। গতদিনের চেয়ে কম ছিল, আমি জানি না, কম থাকলে আলটিমেটলি তোমরাই সাফার করবা। কারণ তোমাদের যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু আমি এক্সামিনার হিসেবে থাকি। এবং এই যে লেকচার গুলো আমি নিচ্ছি, আমার প্রশ্নগুলো সাধারণত আমার লেকচারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, 2-1টা ব্যতিক্রম ছাড়া। সুতরাং তোমাদের বন্ধু বান্ধব যারা আসে নাই তাদেরকে একটু বললে দিও যে যারা থাকে অন্তত। তারপরে উদ্ভট কিছু জিনিসপত্র বলবে, যে এমন জায়গায় বলবে যে যেগুলা জীবনে আমি কোনোদিন পড়াই না, একটার থেকে এসে বলে ফেললো, আমি কিন্তু তখন পাস করাবো না। ওই পরে গিয়ে বিচার দিতে পারবে অমুক নেতার কাছে তমুক নেতার কাছে, যে মুজিব স্যার তো খুব কঠিন কোশ্চেন ধরছে, কিছু পারেনি। আমি কিন্তু না পড়াইয়া কিছু ধরি না, যেটা পড়াই ওইটাই ধরি। সুতরাং যারা থাকতেছো না, তারা কিন্তু পরীক্ষার সময় আমি ঠিকই টের পাবো যারা ছিল না। ঠিক আছে, আজকে গিয়ে যেটুকু পড়াইলাম এখানে কিন্তু 4টা জিনিস ছিল। একটা হলো ফেব্রাইল সিজার, একটা হলো মেনিনজাইটিস, একটা হলো এনকেফালাইটিস, আর একটা হলো এপিলেপসি। কোনোটারই খুব বেশি বিস্তারিততে আমি যাই নাই, কারণ 1 ঘন্টায় এই 4টা জিনিসের বিস্তারিততে যাওয়া সম্ভব না। যতটুকু পড়াইছি ততটুকু করলেই এমবিবিএস পাস করা যাবে, সেটা রিটেন বলো, ভাইবা বলো, বলো। সুতরাং এইটুকু পর্যন্ত আজকে গিয়ে একবার পড়ে ফেলবা, আর আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসবা। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।